আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নির্বাচন তো শেষ হয়ে গেল। আপনারা সবাই জানেন এই যে নির্বাচনের ফলাফলও মোটামুটি একটা ধারণা করা গেছে এই যে বিএনপি এই নির্বাচনে জয়লাভ করছে। দু একটা আসনের রেজাল্ট হয়তো একটু বাকি আছে। তো এটা নিয়ে আলোচনা চলতে থাকবে। এটা নিয়ে আলোচনা আমি করতে চাই না, কারণ এটা খুব একটা এই মুহূর্তে আমার জন্য আলোচনার বিষয় নয়। কেন জিতেছে, কেন বিএনপি জিতলো, এটাই স্বাভাবিক ছিল কিনা, এগুলো নিয়ে আলোচনা বিস্তর অলরেডি হয়ে গেছে। আমি নিজেও করেছি, বিভিন্ন টেলিভিশনে আলোচনা হয়েছে আমার। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই এবং যেটা আমি মনে করি এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, অবশ্যই নির্বাচনে কে হারলো কে জিতলো এটাই গুরুত্বপূর্ণ, কিন্তু এর বাইরে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এবার নির্বাচনে ভোট কেমন পড়েছে। আমি নিজে ভোট দিয়েছি, ঢাকা শহরে আমি ছিলাম, আমি ঢাকা শহরে ভোট দিয়েছি এবং ঢাকা শহরে ভোট একটু কমই হয়েছে, এটা সবাই বলবেন। এবং এর কারণও আছে। এর কারণ হচ্ছে যে 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল নির্বাচন উপলক্ষে। অনেকে ঢাকার বাইরে গ্রামের বাড়ি চলে গিয়েছেন এবং এদের মধ্যে অনেকে ঢাকা শহরের ভোটার ছিলেন, কিন্তু যেহেতু ছুটি পেয়েছেন বাড়ি চলে গেছেন, যে কারণে ঢাকার অনেক ভোটার গ্রামের বাড়ি চলে গেছেন। এই কারণে ঢাকা শহরে ভোট একটু কম হতেই পারে। ভোট কম হওয়ার আরেকটা কারণ ছিল, সেই কারণটা হলো বিপুল সংখ্যক আওয়ামী লীগের ভোটার যারা আছে, মানে আওয়ামী ভোটার যারা আওয়ামী লীগকে ভোট দেয়, মানে যারা নৌকা মার্কায় ভোট দেয়, তাদের মধ্যে বিপুল সংখ্যক ভোটার আমার মনে হয় এবং অনেকেই স্বীকার করবেন এবার ভোট দিতে যায়নি। আওয়ামী ভোটারদের অনুপস্থিতি এবং অনেক লোক ঢাকা থেকে চলে যাওয়ার কারণে ঢাকা শহরে ভোট প্রদানের হার কম ছিল। এটা আমি নিজেও ভোট দিতে গিয়ে এবং প্রথম আমার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আপনাদেরকে আমি গতকালকেই জানিয়েছি যে ঢাকা শহরে ভোট কম পড়েছে। কিন্তু ঢাকার বাইরে কেমন ভোট পড়েছে, ঢাকার বাইরে কি হুবড়ি খেয়ে পড়া ভোট ছিল, অনেক ভোট ছিল, সেটাও কিন্তু জানা দরকার। আমি এই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলি, সেটা হলো যে আমি নিজে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি এবং ইলেকশন কভার আমি করতাম নিয়মিতই। মানে নির্বাচনের দিন মানে বিভিন্ন সেন্টারে যেতাম, যে প্রথম আমরা যে কথাটা জিজ্ঞাসা করতাম যে কয় ঘন্টা হলো, ধরা যাক 5 ঘন্টা হলো অথবা 3 ঘন্টা হলো, এই 3 ঘন্টায় কত ভোট পড়েছে। মানে আমরা যখন যেতাম নির্বাচন চলাকালীন প্রিজাইডিং অফিসারটা, মানে একটা ভোট কেন্দ্রে যিনি দায়িত্বে থাকেন, তিনি একটা তথ্য আমাদেরকে দিতে পারতেন খুব ইজিলি, তাহলে কত ভোট পড়েছে। এটা ধর নিয়মটা হলো কি, ব্যালট পেপারতে দেওয়া হয় বইগুলি, যে ওই একটা পুরোটা বইয়ের তো একটা সংখ্যা সবাই জানে, একটা বইয়ে 100 পেজ থাকে। তো কয়টা রুম আছে, মানে কয়টা কক্ষ আছে, সেই কক্ষে কয়টা, মানে ওরা কয়টা একটা করে ভোট, যখন তার পুরো বইটা শেষ হয় তখন তারা ওটা জমা দিয়ে আবার নতুন একটা বই ইস্যু করে নিয়ে যায়। তো ওরা কিন্তু বুঝতে পারে যে কয়টা বই শেষ হলো আর কয়টা বই নিয়েছে। বলতে পারে যে এখানে 500 ভোট হয়ে গেছে, আরো 4টা-5টা চলছে, ওগুলি ভাঙাগুলি যোগ করে একটা ধারণা দিতে পারে, খুব ইজিলি পারে তারা। তো এটা হলো সবচেয়ে প্রথম যে কত ভোট পড়লো, মানে কতগুলি ভোট হলো, তারপর সেই ভোট কে কতটা পেলো অথবা কতগুলি ভোট বাতিল হলো, নষ্ট হলো, এগুলো আলাদা হিসাব। এখন প্রশ্ন হলো যে আজকে যে নির্বাচনটা শেষ হলো, নির্বাচনে ভোট গণনা চলছে, আমরা জেনেও গেছি অনেকগুলো আসনে কোনটা কোনটা বিএনপি জিতলো, কোনটা কোনটা জামাত জিতলো, কে জিতলো কে হারলো, মোটামুটি আমাদের জানা হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন যে এবার কত শতাংশ ভোট পড়েছে? আপনি না, আপনিও জানেন না, আমিও জানি না, এখন পর্যন্ত আমি জানি না। আর কি কেন জানি না? যে জিনিসটা জানা সবচেয়ে সহজ, যেটা প্রত্যেকটা নির্বাচনে সবার আগে জানিয়ে দেওয়া হয়, এর আগে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনে প্রথমেই যে তথ্যটা জানিয়ে দেওয়া হয় সেটা হলো কত শতাংশ ভোট পড়েছে, মানে মোট ভোটার যা আছে তার মধ্যে কত শতাংশ ভোট পড়লো। মানে কত ভোট পড়লো এটা যদি আপনি জানতে পারেন তাহলে মোট ভোটের সঙ্গে শতাংশ করলে সেটা বেরিয়ে যায়। এখানে কঠিন কিছু নাই। কিন্তু এবার রাত 10টা পর্যন্ত যখন কোনো ফলাফল, মানে কেউ যখন জানতে পারলো না যে কত ভোট পড়েছে, তখন সাংবাদিকরা কিন্তু নির্বাচন কমিশনের ভেতরে যে একটা থাকে, কন্ট্রোল রুম থাকে, সেখানে সাংবাদিকদের ওরা ব্রিফ করেন যে এত ভোট পড়েছে, এত অমুক আসনে অমুক এগিয়ে আছে, হয়তো 150 আসন, 150 কেন্দ্র আছে, তারপরে 70টা কেন্দ্রের ফল জানা গেছে কে এগিয়ে আছে, এগুলো আংশিক ফলাফল, এগুলো ঘোষণা করা হয়, এটা আগেও হতো। তো সাংবাদিকরা 10টার দিকে জিজ্ঞাসা করেছে যে কত ভোট পড়েছে, তো তার আগে প্রথমত তারা জিজ্ঞাসা করেছে সিইসি কে। ভোট গণনা যখন শুরু হলো সন্ধ্যার পরপরই, তখন সিইসি যখন আসলেন তখন সিইসি কে জিজ্ঞাসা করলো যে কত ভোট কাস্ট হয়েছে। সিইসি বললেন এটা ইসির সচিব বলবেন। ঠিক আছে, তারপর সচিব এই আংশিক ফল প্রকাশ করা শুরু করলো। রাত 10টার দিকে এই ইসির সচিবকে, নির্বাচন কমিশনের যিনি সচিব আছেন, তাকে সাংবাদিককে জিজ্ঞাসা করলো যে কত শতাংশ ভোট পড়েছে, এবং উনি বললেন কি, এত অধৈর্য হলে তো হবে না, আপনারা যদি এত অধৈর্য হন তাহলে আমি এটা বন্ধ করে দিয়ে ওটার দিকে যাই।
মানে এটা মানে ওই আংশিক ফল বন্ধ করে দিয়ে টোটাল কত শতাংশ ভোট পড়েছে ওটার দিকে যায়, বুঝলেন? এটি বিরক্ত। এই বিরক্তির ভিত্তিটা কি? যদি বিরক্ত হতে পারেন না, কারণ ওনার কাছে থেকে সহজ প্রশ্ন করা হয়েছে, এবং তখন উনি আবার এটা বললেন যে কত শতাংশ ভোট পাওয়া গেছে এটা বলা হবে 299টা আসনের ভোট কাউন্ট করার পরে, মানে সবগুলি আসনের ভোট কাউন্ট করা হবে, সবগুলি বিজয়ী ঘোষণা করা হবে, তারপর বলা হবে যে মোট কত শতাংশ ভোট পড়েছে। এটা ওনার বক্তব্য সাংবাদিকদের কাছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে সবগুলি আসনের ফলাফল জানানোর পর আপনাকে কেন মোট ভোটের কথা বলতে হবে? কারণটা কি? এই প্রশ্নের জবাবটা কিন্তু আমি এখনো জানি না। দেখেন, মোট ভোট জানাটা কেমন সহজ। প্রিজাইডিং অফিসার টোটাল ভোটের হিসাব দিবেন, ওনার কাছে কত করে ব্যালট পেপার গিয়েছে, কত করে ব্যালট পেপার ইউজ হয়েছে। এটা তো 4টার সময় যদি 4:30 পর্যন্ত ভোট হয়ে থাকে, 10 মিনিটের মধ্যে ওনার পক্ষে বের করা সম্ভব ওনার এই কেন্দ্রে কত ভোট পড়েছে। এবং প্রিজাইডিং অফিসাররা এটা দিয়ে দিবেন সহকারী রিটার্নিং অফিসারের কাছে। এটাতে এখন মুহূর্তের মধ্যেই আপনার মেসেজ দিয়ে মেল করে আপনি পাঠাতে পারেন। সহকারী রিটার্নিং অফিসার যিনি থাকবেন, মানে সাধারণত উপজেলা যিনি ইউএনও হন উনি এটার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবেন রিটার্নিং অফিসারের কাছে, মানে জেলা প্রশাসকের কাছে। রিটার্নিং অফিসার পাঠিয়ে দেবেন নির্বাচন কমিশন সচিবালয়ে। এই পুরো কাজটা করতে 15 থেকে 20 মিনিটের বেশি সময় লাগার কোনোই কারণ নাই। তার মানে 6টার মানে 4:30 ভোট শেষ হয়ে গেছে, বড় জোর 5টা, ধরলাম 6টার মধ্যেই জানিয়ে দেওয়া সম্ভব যে কত ভোট পড়েছে। সেটা জানানো হলো না কেন? রাত 10টার সময় তারা জানাতে পারছেন না, এবং তারা অল্প অল্প করে জানাচ্ছেন। যতটুকু জানতে পেরেছি আমরা এই পর্যন্ত, প্রথমে দুপুর 12টার সময় জানিয়েছেন যে 32.88% ভোট পড়েছে। কিভাবে জানালেন? আমি যেভাবে বললাম ওভাবেই জানিয়েছেন। তো তখন ভোট শেষ হয় নাই, কাজে ওভাবেই জানাতে হবে। 2টার সময় জানালেন যে 47.91% ভোট পড়েছে। দেখেন, মাত্র 2 ঘন্টার মধ্যে কিন্তু 32 থেকে 47% হয়ে গেল, মানে 15% ভোট পড়লো। আপনারা মাথায় রাখেন, মোট ভোটার কত ছিল এবার মোট ভোটারের সংখ্যা ছিল 12,77,00,000, মানে প্রায় 13 কোটি। এই 13 কোটি ভোটারের মধ্যে মাত্র 2 ঘন্টার মধ্যে 15% ভোট কিন্তু বলা গেল। 15% মানে প্রায় 1.5 কোটি ভোট, 1.5 কোটিরও বেশি, প্রায় 1,70,00,000 ভোট কিন্তু তারা মাত্র 2 ঘন্টার মধ্যে বেড়ে গেল। কিন্তু এগুলি নানা রকম সন্দেহের কথা বলার জন্য আমি বললাম, কিন্তু সেটা যেটাই হোক, সংখ্যা যাই পাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি কেন 6টার মধ্যে পুরো ভোট কত পড়েছে সেটা বলতে পারছেন না? এখন যখন আপনি না বলছেন, এবং এটা একদম মানে এই ধরনের উদাহরণ আগে কখনো হয়নি, এবারই প্রথম তারা ভোটের মানে কত ভোট পড়েছে, মানে কাস্টিং ভোটের পার্সেন্টেজটা তারা জানাচ্ছেন না কেন? এবার আরেকটা কাজ কিন্তু প্রথম হয়েছে, সেটা হলো গণভোটটা এবার প্রথম হয়েছে। এভাবে একই সঙ্গে 2টো ভোট এই প্রথম হয়েছে। সমস্যাটা হলো ওই জায়গাটাতে যে আপনি গণভোটে কত ভোট দেখাবেন, সেটা কি কারণ আপনি যদি দেখান যে ভোট কাস্ট হয়েছে, যাই হোক ধরা গেল 50%, অথবা 50% মানে 6 কোটি ভোট কাস্ট হয়েছে, তাহলে আপনি গণভোটেও 6 কোটি ভোট হয়েছে, কারণ একজন কিন্তু 2টো করে ব্যালট পেপার দিয়েছেন আপনি। তো গণভোটে কত পার্সেন্ট আপনি দেখাবেন, এটা নিয়ে কি আপনারা গবেষণা করছেন? আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন যে গণভোট মানে পুরো দেশের কত লোকে ভোট দিল? যদি অর্ধেকের কম লোক ভোট দেয়, তাহলে তো লোকে বলবে যে গণভোট মানে কি পুরো দেশের জনগণের মতামত। তো অর্ধেকের কম লোক যদি ভোট দেয়, আর যদি সেখান থেকেও যদি আপনি 70% পান, ধরা যাক কথার কথা, ধরা যাক অর্ধেক কম লোক ভোট দিলে 6 কোটি লোক ভোট দিল, এখন 6 কোটি যদি 70% হয়, তাহলে সেটা আরো কমে গেল 4 কোটির মতো হলো। তাহলে এই 12 কোটি ভোটের মধ্যে যদি 4 কোটি লোক ভোট দেয়, আর যদি হাফ ভোট করতে, এইভাবে যদি আপনি হিসাব করেন না, তাহলে এক পর্যায়ে প্রশ্ন উঠতে পারে যে আপনারা সংবিধান সংশোধন করলেন, এটা তো পুরো দেশের রিপ্রেজেন্টেশন হলো না। এই ভয়ের কারণে কি এরা ভোটের হারটা কম করে দেখাচ্ছে না? তারা মানে কি তারা না ভোট গুনে এক পর্যায়ে যে কত পার্সেন্ট ভোট দেখালে পরে হা ভোটের সংখ্যা 50%-এর বেশি হয়, তারা কি এই হিসাবের দিকে যাচ্ছে? এই জন্যই কি ভোটটা কমিয়ে দেখাচ্ছে, মানে পুরো ভোটের সংখ্যাটা জানাচ্ছে না? এই ধরনের প্রশ্ন কিন্তু আসতো না, আসছে ওই কারণে যে বিলম্ব, অপ্রয়োজনীয় অযৌক্তিক যে বিলম্ব, তার কারণে। এখন এখানে সবচেয়ে বাঁচার উপায় হলো বলা যে ওনারা আসলে অভিজ্ঞ না, তো এই জন্য বলতে পারছেন না। কিন্তু সেটাও তো ধোপে টেকে না, কারণ তাদেরকে সাংবাদিকরা বারবার বলেছে আপনার ভোটের
মানে কাস্টিং এর হারটা বলেন, তা বলেনি। প্রিয় দর্শক, আপনারা এগুলো ভাবুন। আমি একটা সম্ভাবনার কথা বললাম, এই সম্ভাবনা যদি থাকে, এমনিতে হা না ভোট নিয়ে নানা ধরনের বিতর্ক, লোকে বুঝতেও পারছে না কেন হা কেন না, তার মধ্যে যদি এই কত পার্সেন্ট ভোট পড়লো এটা নিয়ে বিতর্ক হয়, তাহলে এই রেফারেন্ডামের মানে এই গণভোটের ভবিষ্যৎ আলটিমেটলি কি? শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলো মানে ভোট গ্রহণ শেষ হলো, এখনো আমরা ফলাফল পাইনি। এটা বুঝাই গেল যে কথাটা আমি শুরু থেকেই বলেছিলাম, যে এই নির্বাচনটা আমার বিবেচনায় একটা অসম্পূর্ণ নির্বাচন হবে। অসম্পূর্ণ এই অর্থে যে সকল ভোটাররা এই নির্বাচনে সমান আগ্রহ প্রকাশ করবেন না, সমান আগ্রহ পাবেন না ভোট দেওয়ার জন্য। একটা বড় অংশের ভোটাররা তারা বলবেন যে আমরা যে প্রতীকে ভোট দিতে চাই সেই প্রতীকের উপস্থিতি ব্যালট পেপারে নেই, অতএব আমরা ভোট দিতে যাব না। বুঝতেই পারছেন, আমি আওয়ামী লীগের ভোটারদের কথা বলছি। এদেশে এখনো বিপুল সংখ্যক লোক আছেন যারা নাকি নৌকা মার্কা প্রতীকে ভোট দিতে চান। তারা হয়তো শেখ হাসিনার শাসনকে খারাপ মনে করেন, তারা হয়তো আওয়ামী লীগের বিগত সরকারগুলির কর্মকাণ্ড, গণতন্ত্রের প্রতি তাদের যে অশ্রদ্ধা, নির্বাচন ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়া, এই সমস্ত বিষয়ে তাদেরও আপত্তি আছে। তারাও এই জন্য শেখ হাসিনা সরকারের সমালোচনাও করেন। কিন্তু তার মানে এই না তারা ব্যালট পেপারে নৌকার অনুপস্থিতিকে হাসি মুখে মেনে নেন। তারা নেন না, তারা ব্যালট পেপারে নৌকা প্রতীকটা দেখতে চান। সেই জায়গাটাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ওই লোকগুলোকে, ওই যে মানুষগুলো আছেন যাদের সংখ্যা কোটির উপরে হবে, তাদেরকে ওনারা সন্তুষ্ট করতে পারেননি। এবং সেই অসন্তুষ্টির ফল আপনারা ভোটে যে উপস্থিতি ছিল সেখানে দেখতে পেয়েছেন। কত ভোট পড়েছে আপনারা সবাই দেখেছেন, আমার নতুন করে এটা শতাংশের হিসাব করার দরকার নাই। আপনারা নিজেরাও দেখেছেন যে কত ভোট পড়েছে। এই যে ভোটের কম পড়াটা, এই কম পড়াটা এই নির্বাচনকে কিছুটা হলেও কিন্তু স্বাভাবিকতার থেকে দূরে রাখবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু নির্বাচন তো হয়ে গেল। আমরা নির্বাচনটা কেমন দেখলাম? নির্বাচনে আমি নিজেও ভোট দিয়েছি। এই যে আমার ভোটের মার্কা, আমি ভোট দিয়েছি। আমি কিভাবে ভোট দিয়েছি, কি করেছি, এটা নিয়ে একটু আপনাদেরকে আমি আপনার সঙ্গে শেয়ার করবো। অনেকে, আমার অনেক পরিচিত, আমার অনেক সিনিয়র ভাইটাই অনেকে বলেন যে নির্বাচনে ভোট দিয়ে কোনো লাভ হয় না। এই দেশের মানুষ তো অনেকবারই 13 বার, এবার নিয়ে 13 বার তো ভোট দিল, আগের 12 বার ভোট দিয়ে তারা কি লাভ পেয়েছে, কি পরিবর্তন পেয়েছে? এটা একটা ইস্যু, একটা বিতর্ক। ওই তর্কে আমি যাচ্ছি না, কিন্তু তারপরেও আমি মনে করি আমি তো আমার দায়িত্বটুকু পালন করব। আমি ভোটটা দিয়েছি এই জন্য। হানা ভোট ছিল। হানা ভোটে আমি দুই কথা আপনাদেরকে বলি। হানা ভোটে আমি একটা যে কাজটা করেছি, এই কাজটা হয়তো অনেকে সমালোচনা করবেন, কিন্তু আমি করেছি। সেটা হলো, আমি দেখেছিলাম, আমি আগেও বলেছি যে এই যে জুলাই সনদের কিছু কিছু চমৎকার বিষয় আছে, এটা আমার পছন্দ। যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমি পছন্দ করি। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য, আমি এটাও পছন্দ করি। সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার, আমি এটাও পছন্দ করি। এরকম অনেক পছন্দের বিষয় আমার আছে, আবার কিছু অপছন্দের বিষয় আমার আছে। কাজে আমি বরাবরই বলেছিলাম এরকম একটা প্যাকেজ করাটা ঠিক হচ্ছে না। কারণ এখানে মনে করেন 10টা পছন্দের ব্যাপার আছে, 2টা অপছন্দের ব্যাপার আছে। আমি যদি হা দেই তাহলে অপছন্দের বিষয়গুলো আমাকে গ্রহণ করতে হবে, আমি যদি না দেই তাহলে পছন্দের বিষয়গুলো আমাদের ত্যাগ করতে হবে। এটা ঠিক হবে না। বারবার বলেছি, এটা হওয়া উচিত ছিল আসলে জুলাই সনদটা সংসদের কাছে তুলে দেওয়া উচিত ছিল। নতুন যে সংসদ আসবে, যারা এমপি হবেন, তারা এই জুলাই সনদ নিয়ে সেগুলো থেকে যেগুলো বাস্তবায়নযোগ্য, তারা ভোটের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করবেন। কিন্তু তা না করে মিস্টার আলী রিয়াজের জেদ পালন করার জন্য সরকার এটাকে হানা ভোটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যে রেফারেন্ডাম, মানে যে এই যে আপনার গণভোট, এটা কিন্তু আমাদের সংবিধানেই নাই। সংবিধানের না থাকার বিষয়টা তারা জোর করে ঢুকিয়ে দিয়েছে। ফল কি হবে আমি জানি না, কিন্তু আমি যা করছি সেটা আমি বলি। যেহেতু আমি অনেকগুলো জিনিস পছন্দ করি, কাজে প্রথমে আমি হাতে সিল মেরেছি। পরে আবার দেখলাম আমি অনেকগুলো জিনিস অপছন্দও করি, সেটা মনে করে যখন আমার হয়েছে, পরে আমি নাতেও সিল মেরেছি। তারা বলবেন তারা তো আমার ভোটটা নষ্ট হলো। হলো, ওনারা তো ভোটটাকে নষ্টই করতে চেয়েছেন। ওনারা যে কাজটা করেছেন ওটা তো নষ্ট করার কাজই করেছেন তারা। তো আমি এটাই করেছি, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে এই জন্য আমি শাস্তি গ্রহণ করতে রাজি আছি, কিন্তু আমি এটাই করেছি। যাও, ভোট দিয়ে এসেছি আমরা। এখন আমাদের প্রথম অপেক্ষাটা কি? ভোটের রেজাল্ট। রেজাল্ট কবে হবে? আমার দেখা মতে এর আগে সমস্ত ভোটের রেজাল্ট কিন্তু ওই দিনই হয়ে যেত। আমি অনেকগুলি ভোট দেখেছি, কিন্তু যেদিন ইলেকশন শেষ হয় সেদিনই রেজাল্ট হয়ে যায়। আমার ধারণা ছিল এটা আরো আগে করা সম্ভব। রেজাল্ট অন্যান্য নির্বাচনের চেয়ে তুলনামূলকভাবে অনেক আগে রেজাল্ট দেওয়া সম্ভব, কারণ এই নির্বাচনে ভোটার কম ছিল।
যেহেতু ভোটার কম ছিল, ভোটার বেশি থাকলে কি হয়, ওই নির্ধারিত সময় মনে করেন 4টা, তারপরে ওই বাউন্ডারির ভেতরে যত লোক থাকবে তাদেরও সমস্ত ভোট নেওয়ার পর গুনতে হবে। অনেক সময় বাউন্ডারির ভেতরে যারা থাকে তাদের ভোটার সংখ্যা হয়তো মনে করেন প্রায় 300 লোক আছে, ওই 300 লোকের ভোট নেওয়ার পর কিন্তু গোনা শুরু হয়। কিন্তু এবার ভোটার সংখ্যা কম থাকার কারণে নির্ধারিত সময় পর্যন্ত বাউন্ডারির মধ্যে অনেক বেশি লোক ছিল না। কাজে আমি মনে করি এবারে ভোটটা মাত্র 12টা 1টার মধ্যে দিয়ে দেওয়া সম্ভব ছিল রেজাল্টটা। কিন্তু সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি বলবো, তারা আগেই ঘোষণা করেছে ফল দেবে আগামীকালকে, মানে সম্পূর্ণ পূর্ণাঙ্গ ফল। আজকে দেখলাম যে আপনার একজন নির্বাচন কমিশনার তিনি বললেনই যে পূর্ণাঙ্গ ফল তারা প্রকাশ করবেন আগামীকালকে সকাল 10টার মধ্যে। এখন কালকে সকালের মধ্যে উনি ইসি সানাউল্লাহ যিনি আছেন উনি বলেছেন যে শুক্রবার সকালের মধ্যে বেশিরভাগ আসনের ফল প্রকাশ হবে। এই বিলম্বটা কেন? এই বিলম্বটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, কিছু সন্দেহ আছে। এটা হওয়ার দরকার ছিল না। আমি মনে করি সন্ধ্যা থেকে মানে রাত 8টা 9টা থেকে ফল প্রকাশ শুরু করে যতক্ষণ চলে, যদি 2-1টা কেন্দ্র বাকি থাকে সেটা নয় কালকে সকালে প্রকাশ করা যাবে, বাট প্রকাশ ফলগুলো আসতে থাকবে। আমরা বরাবর তাই দেখেছি, আমি নিজে অনেক নির্বাচন কভার করেছি, আমি বরাবর তাই দেখেছি। কিন্তু আগে থেকে যে বলে দেওয়া যে কালকে সকালে ফল প্রকাশ করবো, এমনটি আমি কখনো দেখিনি, এবারই দেখলাম। এবং এটা কিন্তু সন্দেহ তৈরি করবে মানুষের মধ্যে। এবং অনেক অনেক জায়গায় হবে কি, মনে করেন একটা কেন্দ্র আছে, সেখানে যারা পোলিং এজেন্ট আছেন তারা তো একটা ফল পেয়ে যাবেন, এগুলো যোগ করে কিন্তু প্রত্যেকটা আসনের ফলাফল তারা কিন্তু বেসরকারি ভাবে পেয়ে যাবেন। তো পেয়ে গেলে পর তারপরে যদি বিলম্ব হয় তাহলে তাদের মধ্যে কিন্তু একটা সন্দেহ তৈরি হবে, মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হবে। এটা কেন? এটা হওয়া উচিত নয়। কিন্তু যারা তারা করছে, নির্বাচন কমিশন কেন করছে আমি জানি না, তারা হয়তো এটা বুঝবেন, বুঝাবেন জনগণকে, বিভিন্ন প্রশ্নের উত্তর তারা দেবেন। কিন্তু যে জিনিসটা হবে, যারা নাকি প্রত্যাশিত ফল না পাবে, মানে যে পক্ষ মনে করে যে তারা জিতবে কিন্তু ফল তাদের বিপক্ষে গেল, তারা কিন্তু একটা হাঙ্গামা করার চেষ্টা করতে পারে। এই ব্যাপারে সরকারকে আমি মনে করি এবং নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে। আমি এই নির্বাচনের সবচেয়ে খারাপ দিকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ। নির্বাচন কিন্তু মোটের উপর ভালোই হয়েছে, কিন্তু কিছু খুবই খারাপ দিক ছিল, সেগুলি বলে আমি আমার বক্তব্য শেষ করবো। সেটা হলো সন্ধ্যা রাতের ভোট। আমরা কাল থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আজকে সকালে এটা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম যে সন্ধ্যা রাতে অনেক জায়গায় কিন্তু ভোট দেওয়ার চেষ্টা হয়েছে, কোথাও সিল মারার চেষ্টা হয়েছে, কোথাও নির্বাচনে যে ভোট কেন্দ্র সেখানে দলীয় লোকজন প্রবেশ করেছে, কি করেছে জানি না, এরকম নানা ধরনের অভিযোগ কিন্তু ছিল। তো আমি সকালে ভেবেছিলাম ওগুলি বোধহয় কেবলই সোশ্যাল মিডিয়ার মানে আলাপ, সোশ্যাল মিডিয়ার সন্দেহ, আমি এরকম ভেবেছিলাম। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে মানব জমিন পত্রিকা একটা রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টে হলো ফের রাতের ভোটের সাক্ষী হলো সিলেট। মানে রাতে যে ভোট হয়, যেটা নাকি 2018-তে হয়েছিল, সেরকম একটা ভোটের সাক্ষী সিলেট হলো। এবং সিলেট 1 আসনের একজন প্রার্থীর কথা বলা হয়েছে, খন্দকার আব্দুল মুক্তাদির। উনিও 2018 সালে রাতের ভোট দেখেছেন ওনার এলাকায়, এবারও উনি দেখেছেন। 2018 উনি ফেরাতে পারেননি, এবার হয়তো উনি ফেরাতে পেরেছেন। এই রিপোর্টে তো আপনারা পড়েন, দেখবেন সেখানে বলা হয়েছে যে ওখানে একটা কেন্দ্র ব্লুবার্ড স্কুলের একটা কেন্দ্রে, সেখানে সন্ধ্যা রাতে মানে 8টার একটু পরেই 10-12 জন যুবক ঢুকে পড়ছিল কেন্দ্রের মধ্যে। ঢুকার পর তারা সেখানে যে কিছু একটা করেছে, পরে এক পর্যায়ে সবাই যখন প্রতিবাদী জনতা ভিড় জমিয়েছে তখন তারা দৌড়ে পালিয়েছে। পার্থক্য এটুকুই, আওয়ামী লীগ এমন হলে পালাতো না, কিন্তু এ বলে পালিয়েছে। এখন এই যে পালিয়েছে, তার ভেতরে যাওয়ার পরে ওখানকার প্রিজাইডিং অফিসারের সঙ্গে আলাপ করেছে ওনারা লোকজন, তারা বলেছেন হ্যাঁ 3 জন লোক এসেছিল এবং তারা নিজেদেরকে ইলেকশন অবজারভার হিসেবে পরিচয় দিয়েছে এবং কিছু ঘটনা ঘটেছে এখানে। এই ঘটনাগুলি কেন ঘটতে পারলো? এবং এই ধরনের ঘটনা আমি আরো কিছু ছবি ভিডিও সকালে দেখেছি, পেয়েছি এবং দেখেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই বিষয়গুলো আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। এমনি বড় কোনো প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ তো নেই নির্বাচনে, বিএনপি এবং জামাত মোটামুটি তো একই ঘরানার রাজনৈতিক দল, তারা একসঙ্গে পরস্পরের মিত্র ছিল, পরস্পরে একসঙ্গে সরকার গঠন করেছে। এত যারা মিত্র, তাদের মধ্যে এই ঘটনাগুলো ঘটবে কেন? এবং যে কেন্দ্রের কথা বলা হচ্ছে ওটা নাকি জামাত অধ্যুষিত এলাকা, এবং যে লোকগুলি গিয়েছিল তারাও নাকি জামাতের লোক। সেটা বোঝা গেল এই কারণে যে আজকে সকালে ওখানে কিন্তু জামাতে যিনি প্রার্থী ছিলেন মিস্টার হাবিবুর রহমান, উনি এখানে গিয়েছিলেন এবং উনি ওই লোকদের মানে আপনার দাবি করেছেন, মুক্তি দাবি করেছেন। তিনি বলেছেন তারা নাকি তাদের কার্ড আনতে রাতে ওখানে গিয়েছিল। হতে পারে, যেটাই হোক, এভাবে ওনাদের যাওয়াটা ঠিক কিনা সেটাও যেমন প্রশ্ন, তেমনি ভাবে যে এই ঘটনা যেটা ঘটেছিল সেটাও তো একদম আপনি ইগনোর করতে পারবেন না। এ ধরনের ঘটনা তো আরো অনেক জায়গায় ঘটেছে এবং সেই জায়গাগুলো থেকে কার্ড আনতে গিয়েছিল কিনা আমরা এগুলো জানি না। কিছু কিছু বিচ্ছিন্ন অভিযোগ ছিল এবং সেই অভিযোগগুলো আমলে নেওয়া হয়েছে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু সেই অভিযোগগুলো কিন্তু মানুষের মধ্যে নানা ধরনের সন্দেহ সৃষ্টি করবে। যেমন একটা দেখলাম যে তাসনিম জারা, ঢাকা 9 আসনের প্রার্থী, তিনি অভিযোগ করেছেন তার পোলিং এজেন্টদের নাকি কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। অনেক জায়গায় ছোটখাটো সংঘর্ষ হয়েছে, কিন্তু সব মিলিয়ে মোটের উপর নির্বাচনটা ভালো হয়েছে। ভালো হয়েছে মানে ভোট দানটা ভালো হয়েছে, ভোটার উপস্থিতি কম ছিল, এটা একটা খারাপ দিক।
সন্ধ্যা রাতের ভোট, এটাও একটা খারাপ দিক। এবং সবচেয়ে আমার কাছে আপত্তিকর দিক হচ্ছে নির্বাচনের ফলাফল দেওয়ার জন্য এতটা সময় নেওয়ার যে আবদার নির্বাচন কমিশন করছেন, এটা আমার কাছে সবচেয়ে